রেকর্ডিং হচ্ছে এখন। আচ্ছা, মনে করে একটা ঘটনা ঘটবে, ওইটা ঘটনাটার নাম দিলাম এ। ঠিক আছে, এই এ ঘটনাটা ঘটার সম্ভাবনাকে আমরা এইভাবে লিখি, প্রবাবিলিটি অফ এ, পি অফ এ, এইভাবে লিখি। তো পি অফ এইটা ঘটনার ঘটার সম্ভাবনাটা কি? সম্ভাবনাটা হচ্ছে এরকম আছে, এখানে লিখি পি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি তোমার ওই ঘটনা ঘটার অনুকূল যতটা ফলাফল আছে, অনুকূল ফলাফল গুলোকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, আর হচ্ছে কি ওই ইয়েতে মোট সম্ভাব্য ঘটনাটা হচ্ছে কি তোমার যদি টোটাল নাম্বার হয় n, ওই n দ্বারা প্রকাশ করতে পারি এখানে। তো প্রবাবিলিটি অফ a is equal to m by n। mটা কি? mটা হচ্ছে কি তোমার a ঘটনা ঘটার আর অনুকূল সিদ্ধান্ত বা অনুকূল ফলাফল, আর এটা হচ্ছে কি তোমার মোট ফলাফল। সো একটা এক্সাম্পল দিলে খুব সহজ হবে। ধরো একটা তুমি ছক্কা নিক্ষেপ করছো, ঠিক আছে? ছক্কা নিক্ষেপ মানে বুঝো তো, এই যে আমাদের লুডো খেলার যে ছক্কাটা, ওই ছক্কা নিক্ষেপ পরীক্ষা করতেছো তুমি, এটাকে তুমি নিক্ষেপ করছো, এটাতে কয়টা পার্ট থাকে? 6টা পার্ট থাকে, রাইট? এরকম 1 2 3 4 5 6 এরকম করে 6টা ইয়ে করা থাকে। 6 পর্যন্ত হচ্ছে কি তোমার এরকম ডট দেওয়া থাকে, ঠিক আছে? 1 2 এরকম করে, ঠিক আছে? তো এখানে হচ্ছে মোট ফলাফল কত আসতে পারে? হাইয়েস্ট হয় 1 আসবে, তুমি যদি এটাকে মারো তাহলে উপরের দিকে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, অথবা 6 আসতে পারে, ঠিক আছে? হাইয়েস্ট 6 আসতে পারে। তার মানে এখানে মোট ফলাফল কয়টা? মোট ফলাফল হচ্ছে 6টা, এই n = 6টা। আর আমি বললাম পি অফ এ ঘটনাটাকে আমি দিলাম যে হচ্ছে কি বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। বিজোড় সংখ্যা কয়টা আছে? 3টা আছে, 1 3 5। তো অনুকূল ফলাফল আমার কয়টা? অনুকূল ফলাফল হচ্ছে আমার 3টা। সো এটা হচ্ছে কি এখানে উপরে বসবে 3। তাহলে প্রবাবিলিটিটা কি আসলো? প্রবাবিলিটি অফ ফিজিক্যালটা আসবে হাফ, 1/2। অর্থাৎ এখানে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি যে কোনো মুহূর্তে, ওইটার একটা বিজোড় সংখ্যা, ওই উপরের পৃষ্ঠটা বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে? অর্ধেক। এটি হচ্ছে কি আমাদের সম্ভাবনার মেইন সংজ্ঞাটা। তো এই যে জিনিসটা করলাম আমরা, একটা নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য একটা চেষ্টা যে করলাম, এই যে চেষ্টা করলাম, যে জিনিসটা করছি ওইটাকে বলা হয় পরীক্ষা। আর এই যে আমরা একটা কোনো ঘটনার সম্ভাব্যতা পরিমাপ করার জন্য নির্দিষ্ট শর্তের অধীনে একটা কাজ করলাম, এই কাজটাকে একবার মাত্র করা হলে এটাকে বলা হয় একটি ট্রায়াল বা চেষ্টা। এই যে আমি যে বেজোড় সংখ্যা ওঠানোর জন্য এটাকে আমি একবার নিক্ষেপ করলাম, এইটাকেই বলা হচ্ছে কি তোমার একটা চেষ্টা, ট্রায়াল, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে কয়েকটা সংজ্ঞা, এগুলো বইয়ের প্রথম দিকে লেখা আছে, আমি একটু একটু করে বলে যাচ্ছি। তো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা নিরপেক্ষ মুদ্রাতে কি থাকে? হেড টেল থাকে। আমরা হেড টেল খেলি না? সো এরকম আর কি, হেড এবং টেল থাকে। মুদ্রার এক পৃষ্ঠে থাকে হেড, এক পৃষ্ঠকে বলা হয় টেল। তো ওই হেড টেলের ক্ষেত্রে যদি আমি ধরো হেড পাইতে চাই বা টেল পাইতে চাই, এটার উদ্দেশ্য করে আমি ওই মুদ্রাটাকে একবার এরকম নিক্ষেপ করলাম, ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে একটা ট্রায়াল। আচ্ছা, দৈব পরীক্ষা। অনেক সময় প্রশ্ন বলা হয় যে দৈবভাবে নির্বাচন করা হলো বা দৈবভাবে এটা সিলেক্ট করা হলো, এরকম কিছু একটা আছে, বলা থাকবে ইয়েতে। এই দৈব পরীক্ষাটা কি? এই দৈব পরীক্ষাটা হচ্ছে কি তোমার তুমি রেজাল্ট কি কি আসতে পারে ওই সম্পর্কে তোমার আইডিয়া আছে, ঠিক আছে? যেমন ছক্কা নিক্ষেপ করতেছো, তুমি জানো যে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আসবে, বাট তুমি হঠাৎ করে এই ইয়েটা ডায়াসটা ছুঁড়ে ফেলার পর কি আসবে, 1 আসবে নাকি 2 আসবে না 3 আসবে, সেটা তুমি নিশ্চিত করে বলতে পারতেছো না। এটাকে বলা হয় দৈব পরীক্ষা। বা তুমি মনে করো এখানে একটা ঝুড়িতে লাল কালো সবুজ তিনটা কালারের বল আছে। তো তুমি জানো চোখ বন্ধ করে যে কোনো ভাবে একটা র্যান্ডম, এটা নামে দেখো র্যান্ডম, যে কোনো ভাবে যে কোনো মানে না তাকিয়ে একটা বল তুললা। তুমি জানো যে বলটা লাল কালো অথবা সবুজ, এই তিনটার যে কোনো একটা হইতে পারে, বাট ওইটা লাল আসবে নাকি কালো আসবে নাকি সবুজ আসবে তুমি সেটা জানো না। এটি হচ্ছে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এগুলো হচ্ছে কি তুমি একটু বই থেকে পড়ে নিবা, আমাদের বেশি কাজে লাগবে এইগুলা। বর্জনশীল ঘটনা, তারপর হচ্ছে কি অবর্জনশীল ঘটনা, এগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে, এবং এগুলোর উপর ভিত্তি করে আমাদের ম্যাথও আছে, সূত্র আছে। তো সূত্রগুলা একটু পরে দেখাচ্ছি, এখন আগে সংজ্ঞাটা পড়ে ফেলি। অনেক সময় পরীক্ষায় 2 মার্কসের কোয়েশ্চনে ইয়ে আসে যে উদাহরণ সহ এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ব্যাখ্যা করো, অনেক সময় ইংলিশ নামটা দিয়ে দেয়, তো ইংলিশ নামটা খেয়াল করবা। বর্জনশীল ঘটনা এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। দেখে বুঝতে পারতেছো বর্জনশীল মানে কি? 2 বা ততোধিক ঘটনা যদি পরস্পর এরূপে সম্পর্কিত থাকে যাতে তাদের যেকোনো 2টি ঘটনা একই সাথে ঘটা সম্ভব নয়, তাহলে উক্ত ঘটনাসমূহকে পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন হচ্ছে একটা মুদ্রা নিক্ষেপ করতেছো, এটার সাথে একই সাথে হেড এবং টেল কি পাইতে পারবা? একটা মুদ্রার ক্ষেত্রে। 2টা মুদ্রা যদি নিক্ষেপ করো তাহলে হয়তো তুমি এটাতে হেড পাইতে পারো, এটাতে হেড পাওয়ার চান্স আছে, 2টাতে হেড পাওয়ার সম্ভাবনা আছে, বাট একটা মুদ্রা নিক্ষেপ করছো একই সাথে কি হেড টেল পাওয়া যাবে?
যাবে না। তো মানে হেড পাওয়ার ঘটনা আর টেল পাওয়ার ঘটনা পরস্পর বর্জনশীল ঘটনা। মানে দুইটা ঘটনা যদি একই সাথে ঘটা সম্ভব না হয় তাহলে এদেরকে আমরা বলবো পরস্পর বর্জনশীল ঘটনা। সহজ একদম বিষয়টা। আর অবর্জনশীল ঘটনা কোনগুলা? অবর্জনশীল ঘটনা হচ্ছে কি তোমার দুইটা ঘটনা যদি একসাথে ঘটা সম্ভব হয় তাকেই বলা হবে অবর্জনশীল ঘটনা। এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুই বা ততোধিক ঘটনা যদি এরূপে পরস্পর সম্পর্কযুক্ত হয় যে তাদের মধ্যে যে কোনো দুইটি ঘটনা একত্রে ঘটতে পারে তাহলে এই ঘটনাসমূহকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। ঠিক আছে? দুই বা ততোধিক ঘটনা যদি এরূপে পরস্পর সম্পর্কযুক্ত হয় যে তাদের মধ্যে যে কোনো দুইটি ঘটনা একত্রে ঘটতে পারে। যেমন এখানে দেখো একটি ছক্কা-নিক্ষেপ পরীক্ষার পরীক্ষণে দুইটা ঘটনা এই A হচ্ছে কি 2 4 6 এর সেট আর B হচ্ছে 3 6 এর সেট। এটা একটা অবর্জনশীল ঘটনা কারণ হচ্ছে কি তোমার এখানের এই দুইটা এগুলোকে বলা হয় নমুনা বিন্দু। নমুনা বিন্দু সংজ্ঞাটা বলা হয় নাই আসলে। নমুনা বিন্দু কি? মনে করো হচ্ছে কি একটা পরীক্ষা করতেছো। ওই পরীক্ষায় যতগুলো ফলাফল হওয়া সম্ভব এই সবগুলা ফলাফলকে যদি একটা সেটের মধ্যে আমরা রাখি ওইগুলোকে বলা হয় নমুনা সেট। আর নমুনা সেটের প্রত্যেকটা উপাদানকে বলা হয় নমুনা বিন্দু। তুমি দেখতে পাচ্ছ যে এই ছক্কা-নিক্ষেপ পরীক্ষণে এ হচ্ছে গিয়ে তোমার 2 4 6 এটা কিসের ইয়ে বলো তো? এটা যদি আমি ঘটনা বলি আমি এরকম বলতে পারি যে তো একটা ছক্কা-নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা। জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা নমুনা বিন্দু কোনগুলো হবে? জোড় সংখ্যা হচ্ছে 2 4 6। আর আরেকটা ঘটনা এরকম বলতে পারি যে তোমার এই ছক্কা-নিক্ষেপ পরীক্ষায় 3 এর গুণিতক ওঠার সম্ভাবনা। 3 এর গুণিতক মানে বুঝো তো? 3 এর গুণিতক মানে হচ্ছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য। যেমন হচ্ছে এখানে 1 থেকে 6 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য নাম্বার কয়টা আছে? 2 টি আছে। 3 এবং 6। এই দুইটা ঘটনা। এটা এই জিনিসটা আসলে লিখা নাই। যে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ছক্কা-নিক্ষেপ পরীক্ষায় আ পরীক্ষায় সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা এবং অথবা হচ্ছে কি তোমার এই যে সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। দেখো এই দুইটা ঘটনার মাঝখানে একটা জিনিস কমন আছে যেটা হচ্ছে 6 একই সাথে একটা জোড় সংখ্যা এবং একই সাথে এটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। তো এই কারণে এরা হচ্ছে কি তোমার এই দুইটা হচ্ছে কি অবর্জনশীল ঘটনা। কারণ হচ্ছে কি তুমি 6 কে একই সাথে একটা জোড় সংখ্যা বলতে পারতেছো আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলতে পারতেছো। তো এইটাই হচ্ছে কি তোমার অবর্জনশীল ঘটনা। আচ্ছা এখন এই যে দুইটা টাইপ দেখলাম আরো দুইটা টাইপ আছে একটা হচ্ছে স্বাধীন ঘটনা আর একটা হচ্ছে অধীন ঘটনা। স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা ওইটার সাথে আবার বর্জনশীল অবর্জনশীলের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? একটা ঘটনা এরকম হইতে পারে স্বাধীন আবার এরা পরস্পর হচ্ছে কি তোমার অবর্জনশীল এরকমও হইতে পারে। ঠিক আছে? স্বাধীন আবার অবর্জনশীলও হইতে পারে। স্বাধীনটা আগে বলি যে কোনো পরীক্ষায় প্রাপ্ত একাধিক ঘটনার যেকোনো একটি ঘটার সম্ভাবনা যেকোনো একটির ঘটা বা না ঘটা যদি ইতিপূর্বে অন্য ঘটনা বা ঘটনাগুলির ঘটা বা না ঘটার উপর নির্ভর করে না তবে তাদেরকে পরস্পর স্বাধীন ঘটনা বলে। আচ্ছা সংজ্ঞাটা দেখে তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে। আমি উদাহরণ দিয়ে বলি যে এই যে উদাহরণটা দেওয়া আছে যে একটা পরীক্ষা দুইজন পরীক্ষার্থী আছে মনে করো দুইজন শিক্ষার্থী একজনের একটা অঙ্ক পারার সম্ভাবনা ঘটনা যদি এ হয় দ্বিতীয় জনের অঙ্কটি পারার সম্ভাবনা হচ্ছে বি। তো এখানে এরকম কোনো শর্ত আছে যে এখানে আছে কি তোমার এরকম তো কোনো শর্ত নাই যে প্রথম জন ম্যাথটা পারলে দ্বিতীয় জন পারবে না বা দ্বিতীয় জন পারলে প্রথম জন পারবে না। এরকম তো কিছু কোনো শর্ত নাই। মানে দুইজনের মেধা আলাদা আলাদা, দুইজন আলাদা আলাদা ক্যাপাবিলিটির। সো এইখানে হচ্ছে কি এই ঘটনা দুইটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল ঘটনা। ঠিক আছে? আবার এরকম হইতে পারে যে দুইজনের মাঝে কমন ইয়ে থাকতে পারে। যেমন দুইজনেরই পারার পসিবিলিটি যদি হাফ হয় তাহলে কি হয়? তাহলে এরা পরস্পর অবর্জনশীল ঘটনা মধ্যে পড়বে। ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি স্বাধীন ঘটনা একটা কেস আর অবর্জনশীল ঘটনা হচ্ছে আলাদা কেস। আমরা অনেক সময় মনে করি যে স্বাধীন ঘটনা যেটা এটা মনে হয় অবশ্যই বর্জনশীল ঘটনা হবে। স্বাধীন আর বর্জনশীলের মাঝে কোনো সম্পর্ক নাই। এরা মানে কি বলবো দুইটা হচ্ছে দুই ধরনের ইয়ে। দুইটা ঘটনা স্বাধীন হইতে পারে আবার একই সাথে এরা অবর্জনশীলও হইতে পারে। ঠিক আছে? আমরা এই ধরনের ম্যাথ দেখবো। এখন তো তোমাদের কথাগুলো একটু ইয়ে লাগতে পারে অগোছালো লাগতে পারে মনে হচ্ছে যে কি বলতেছি কিন্তু ম্যাথে যখন যাব বা তোমরা নিজেরা যখন এগুলো একটু পড়বা তখন আস্তে আস্তে আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা এখন আসি অধীন ঘটনা। অধীন ঘটনা মানে কি যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা আরেকটা ঘটনা ঘটার উপর নির্ভর করলে সেটাকে বলা হয় অধীন বা নির্ভরশীল ঘটনা। এই ধরনের এগুলো হচ্ছে কি এক্সাম্পল না দিলে বোঝানো যাবে না। এখানে দেওয়া আছে তাসের প্যাকেট। আচ্ছা তাসের প্যাকেটটা এক্সাম্পলটা দেওয়ার আগে তোমাদের হয়তো তাসটা চিনানো দরকার। তাসের ম্যাথের আগে তাসটা একবার চিনাই দিব। আমি এখানে একটা ভিডিও থেকে দেখাইতে চাচ্ছিলাম একটু পরে দেখাই। এখানে এক্সাম্পলটা শুনে ফেলো যে একটা তাসের প্যাকেট থেকে দুইটা তাস নেওয়া হলে প্রথম তাসটি যদি ইস্কাবনের টেক্কা হয়
পরের তাসটিও যে ওই একই তাস হবে তা অবশ্যই নির্ভর করবে প্রথম তাসটি ফেরত দেওয়ার উপর। আচ্ছা, ইস্কাবনের টেক্কা আমি একটা সহজ ভাষায় বলি, তাসের প্যাকেটে 52টা কার্ড থাকে। 52টা কার্ড হচ্ছে গিয়ে তোমার 4টা ভাগে বিভক্ত, ঠিক আছে, 4টা গ্রুপে বিভক্ত। 4টা গ্রুপের 13টা করে কার্ড থাকে, ঠিক আছে। একটা গ্রুপে 13টা করে কার্ড থাকে, এরকম 4টা গ্রুপ আছে, 4 13 52। তো এগুলোর নাম হচ্ছে কি এরকম, হরতন, রুইতন, ইস্কাবন, আর আরেকটা হচ্ছে কি যেন কীর্তন, ঠিক আছে। ওইগুলার ইংলিশ নাম হচ্ছে গিয়ে দেখাবো পরে। যাই হোক, তো বলতেছে ওই ওই যে বলছি যে 13টা ভাগ আছে, প্রত্যেকটা গ্রুপের 13টা ভাগ আছে, তো একটা ভাগের নাম হচ্ছে টেক্কা, ঠিক আছে। টেক্কা তুমি মনে করো ইস্কাবনের টেক্কা নিছো, প্রত্যেকটাতে টেক্কা একটাই থাকে, প্রত্যেকটা গ্রুপে টেক্কা একটা থাকে। তো তুমি যদি দুইটা কার্ড নাও র্যান্ডমলি, প্রথম কার্ডটা যদি ইস্কাবনের টেক্কা হয় তাহলে দ্বিতীয় কার্ডটা অবশ্যই ইস্কাবনের টেক্কা হবে না, রাইট, কারণ ইস্কাবনের টেক্কা একটাই আছে। তো দ্বিতীয় কার্ডটাও যে একই তাস হবে, একই কার্ড হবে, আবারই টেক্কা পাওয়া যাবে, সেটা নির্ভর করবে কিসের উপরে, এই প্রথম তাসটা আমি কি ফেরত দিছি নাকি দিছি না সেটার উপরে। আচ্ছা, এইটা একটু বুঝতে অসুবিধা হওয়ার কথা যদি তোমরা কার্ডটা না চিনো। অবশ্য কার্ড জাস্ট চিনলেই হবে, খেলা পারতে হবে না। অনেকে মনে করে যে কার্ড খেলা না পারলে এটা পারা যাবে না, কার্ড চিনলেই হবে। ওকে, তুমি কার্ড খেলো নাকি সাদিয়া? মজা লাগে অবশ্য খেলতে, ইয়েতেও খেলা যায়, মেসেঞ্জারেও খেলা যায়। আচ্ছা, কার্ড দেখা যায়, আমরা একটু পরে ম্যাথে যাওয়ার আগে একবার কার্ডগুলো একবার চিনে আসবো। এখন আরেকটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। এটা হচ্ছে কি ওই অনির্ভরশীল অধীন যে সম্ভাবনা পড়ছি, ওই অধীন সম্ভাবনার মতোই আর কি শর্তাধীন সম্ভাবনা। মানে ওইখানে শর্তটা উল্লেখ করে দেওয়া থাকবে এরকম কিছু। তো যদি কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা অন্য এক কোনো ঘটনার ইতিপূর্বে ঘটা বা না ঘটার উপর নির্ভর করে, ওই ঘটনাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা, ঠিক আছে। এটা একটা শর্ত উল্লেখ করে দিবে। যেমন হচ্ছে কি তোমার উদাহরণ দেওয়া আছে, একটি পাত্রে 3টা লাল আর 2টা কালো বল আছে। একটি বল উঠিয়ে পুনঃস্থাপন না করে আরেকটি বল উঠালে দ্বিতীয় উত্তোলিত বলটি কালো হবার ঘটনা প্রথম উত্তোলিত বলের উপর নির্ভরশীল, ঠিক আছে। যদি প্রথম বলটি লাল হয়েছে এ শর্তে দ্বিতীয় বলটি কালো হবার মানে প্রথম বলটা যদি লাল হয় তাহলে এই শর্তে দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনাটা হচ্ছে কি শর্তাধীন সম্ভাবনা। এরকম ম্যাথ থাকবে আমাদের। তো শর্তাধীন সম্ভাবনাটা আরেকবার বলি, এটা হচ্ছে কি মনে করো হচ্ছে আমি বললাম দুইটা ঘটনা এ আর বি, বললাম এ এর সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা বলো, এ এর সাপেক্ষে বি, তাহলে এটাকে লিখবো এইভাবে পি অফ পি বি অফ এ, মানে যেটা সাপেক্ষ এটাকে পরে লিখবো। এই যে সাইনটা এটা তোমরা বইয়ে দেখবে, এটা হচ্ছে কি তোমার খাড়া একটা সাইন, ঠিক আছে। কি বলছি, এ এর সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, এটাকে কিভাবে লিখবো, পি বি অফ এ, এভাবে মনে পড়া হয়। একটু দেখি আমি পড়া হয় কিভাবে। পড়া হয় কিভাবে এটা বলা হয়। আমি বলি এরকম পি বি অফ এ, মানে হচ্ছে কি এর সাপেক্ষে, যেটা সাপেক্ষে এটা পরে দেওয়া হবে। আর এটা সমান একটা সূত্র আছে, সূত্রটা একটু পরে দেখবো। এটা হচ্ছে কি এদের দুইজনের ঘটার সম্ভাবনা, একসাথে ঘটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ, মানে 2 নম্বরে যে থাকে সে নিচে থাকে এরকম। আচ্ছা, এগুলা এই যে সম্ভাবনার যে সূত্রগুলা, কিছু সূত্র হচ্ছে আমরা মনে হয় 9 10-এ খুব বেশি সূত্র অ্যাপ্লাই করিনি, দুই একটা হয়তো অ্যাপ্লাই করছি। সূত্রগুলো হচ্ছে গিয়ে আমরা যে সেটের সূত্র আছে, সেটের সূত্র যে ওই ডি মর্গানের সূত্র বা সেটের সূত্রগুলো, এই যে n অফ a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ n ইন্টারসেকশন b, ওই সূত্রগুলো কাজে লাগবে, সেটের সূত্র 9 10-এ পড়ে আসছে। এটা ইন্টারেস্ট তো নাই মনে হয়। তো 9 10-এর যে সূত্রগুলো পড়ছি ওইগুলা কাজে আসবে। আমাদের প্রুফ আছে, এই সূত্রগুলোর প্রুফও আছে, প্রুফও আমরা দেখবো একটু পরে। তো এই যে এক্সাম্পলটা দিছি, এখানে কি দেখো, এখানে দেখো কয়টা বল আছে, 5টা বল আছে। 5টা বল থেকে যদি লাল কয়টা, 3টা বল, ঠিক আছে। আমরা নরমালি আমাদের যেগুলো জানা আছে, টোটাল ঘটনা কয়টা, টোটাল ঘটনা হচ্ছে 5টা। এখন লাল ওঠার সম্ভাবনা কি, লাল ওঠার সম্ভাবনা যদি আমি পি অফ রেড দেই, পি অফ আর ইজ ইকুয়াল টু কি হবে, লাল ওঠার সম্ভাবনা হচ্ছে কি তোমার 3/5,
ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার লাল ওঠার সম্ভাবনা। এখন তুমি প্রথম চান্সে লাল একটা বল উঠাই ফেলছো, ঠিক আছে, লাল একটা বল উঠাই ফেলছো, প্রথম বলটা যদি লাল হয়ে যায় তাহলে তোমার যদি এখন বলি প্রথম বলটা লাল হয়েছে এই শর্তে দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা। এখন দেখো এটা কেন শর্তাধীন সম্ভাবনা। এখন যদি আমি বলি সেকেন্ড একটা বল তুলবো, ওইটা কালো হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি করতে হবে, তুমি কি এখানে আর 5 বসাইতে পারবা? 5 বসাইতে পারতেছো না, কারণ হচ্ছে তোমার অলরেডি একটা বল চলে গেছে, এখান থেকে চলে গেছে, তাহলে এখানে বসাবা কত, 4 বসাবা, কারণ একটা লাল বল চলে গেছে, এটাকে আমি প্রতিস্থাপন করি নাই, কিন্তু প্রতিস্থাপন না করলে আর কি। তো এখানে কয়টা বলেছে, লাল বল আছে 2টা, কালো বল আছে 2টা, তার মানে এই 4টা বল আছে টোটাল। এখন কালো বল কয়টা আছে, 2টা আছে। তার মানে এইটাই হচ্ছে গিয়ে তোমার প্রথম বলটা লাল হয়েছে এই শর্তে দ্বিতীয় বলটি কালো হবার সম্ভাবনা 2/4 অর্থাৎ হাফ। তো দেখো এই যে হাফ, এই সম্ভাবনাটা কিসের উপর নির্ভর করতেছে, এই সম্ভাবনাটা নির্ভর করতেছে প্রথম বলটা লাল হয়েছে এইটার উপর নির্ভর করতেছে। একই সাথে দেখো এখানে তার মোট যে নাম্বার, মোট ঘটনার সংখ্যা পরিবর্তিত হয়েছে, এবং এখানে বলের যে কালো সংখ্যা 2টা, এটা এটার উপর নির্ভর করতেছে। কারণ কি, প্রথম বলটা যদি কালো হইতো তাহলে এখানে কি 2 বসতে পারতো, এখানে 2 বসতে পারতো না, এখানে 1 বসতো তখন, কারণ কালো বলটা তো চলে গেছে একটা। সো এইগুলো আর একটু ভালোভাবে বুঝতে পারবো আমরা যখন ম্যাথ করব। সবকিছুর সমাধান হচ্ছে ম্যাথে। আজকের চ্যাপ্টারের যে ম্যাথগুলা মোটামুটি হচ্ছে গিয়ে এই যে সূত্রগুলা দেখবো, এই সূত্রগুলা থেকে আমি সূত্রগুলার প্রমাণ তোমাদেরকে খুব বেশি দেখাচ্ছি না, কারণ হচ্ছে প্রমাণগুলা ইজি একদম। আমাদের ওই সেটের প্রমাণগুলা দেখো। সেটের ক্ষেত্রে আমরা শিখছিলাম কি, সেটের ক্ষেত্রে শিখছিলাম এরকম n of a union b is equal to n of a plus n of b minus n a intersection b, মানে তাদের মধ্যে যে কমন যে ঘটনাগুলার ওইগুলার মাইনাসটা শিখছিলাম, এরকম সূত্র ছিল। কিন্তু যখন দেখো দুইটা পরস্পর বর্জনশীল ঘটনা হয়, বর্জনশীল ঘটনা মানে কি, দেখো এই যে সেট আকারে দেওয়া আছে, বর্জনশীল মানে হচ্ছে কি এদের মাঝে কোনো কমন উপাদান নাই, এ সেটও আলাদা বি সেটও আলাদা, আর এই পুরোটা হচ্ছে তাদের টোটাল n of u আর কি। তো এখন যদি আমি তাদের মধ্যে ইউনিয়ন করতে চাই, দুইটা ঘটনা, দুইটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা, এই যে পি অফ এ ইউনিয়ন বি কি বোঝাচ্ছে, যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা, এই এ হয় এ অথবা বি, এই যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, এদেরকে বলা হয়, এদেরকে জাস্ট কি করতে হবে, জাস্ট পি অফ এ প্লাস পি অফ বি করতে হবে। তো আমরা জানি যে অথবা থাকলে যোগ হয়, আর তোমার এবং থাকলে গুণ হয়, এরকম একটা কথা জানা আছে আমাদের। অথবা থাকলে যোগ হয় আর এবং থাকলে গুণ হয়, এরকম একটা টার্ম 9 10 হয়তো পড়ছো তোমরা, যে দুইটা সম্ভাবনার মধ্যে যদি অথবা থাকে তাহলে এদেরকে যোগ করা হয়। তো দেখো এ অথবা বি যে কোনো একটি ঘটার সম্ভাবনা হচ্ছে কি তোমার এদের দুইজনের সম্ভাবনার, দুইটা ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল। পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, এটা এই সূত্র থেকে আসছে, এন অফ এ ইউনিয়ন বি সূত্র থেকে। কারণ হচ্ছে কি এখানে এই যে মাইনাস এ এন এ ইন্টারসেকশন বিটা নাই, কারণ কি, কারণ হচ্ছে কি তোমার এখানে এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে ফাই, এটা ফাঁকা সেট, ফাঁকা সেটের কোনো মানে ফাঁকা এন অফ এ ইউনিয়ন বি হচ্ছে 0, ফাঁকা সেটের সংখ্যা 0, উপাদান সংখ্যা 0। এখন সেম সূত্রটা হচ্ছে তিনটা পরস্পর বর্জনশীল ঘটনা, এটা তো দুইটার ক্ষেত্রে শিখলাম, এখন তিনটা যদি হয়, তিনটা ইজ ইকুয়াল টু হবে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে যে কোনো তিনটার একটা ঘটার সম্ভাবনা, ঠিক আছে, তিনটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা হচ্ছে কি তোমার প্রত্যেকটি পৃথক পৃথক ঘটার সম্ভাবনার যোগফলের সমান, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। সূত্রগুলো মনে রাখলেই হবে। আচ্ছা এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটি তাসের প্যাকেট 52 খানা তাস আছে, তা হতে 2 খানা তাস নির্বিচারে টানা হলো, তাস দুইটি একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা তাসের রং বলতে কি বোঝায়, তাসের যে প্যাকেটটা ওইখানে যে 4টা গ্রুপ থাকে, 4টা গ্রুপের মধ্যে 2টা কালার থাকে, 2টা গ্রুপের কালার থাকে লাল, আর 2টা গ্রুপের কালার থাকে কালো, ঠিক আছে। সো এখন বলছে একই রঙের দুইটি রাজা হওয়ার সম্ভাবনা কত। সো মোট রাজা আছে, মোট প্যাকেটে মোট আছে তাস 52টি, আর মোট রাজা তাস আছে 4টা। রাজা তাস আমি বলছিলাম যে ওই যে 4টা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে একটা করে রাজা থাকে, তাহলে রাজা রাজা আছে 4টা রাজা, তাহলে একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা কত? হয় 2টা লাল হইতে হবে, 2টা কালো হইতে হবে, রাইট, এরকমই তো। দুইটা কার্ডই যদি হয় তোমার একই একই রঙের রাজা, তার মানে হচ্ছে কি তোমার দুইটাই লাল অথবা দুইটাই কালো, এরকম বোঝা। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ দুইটাই লাল রাজা প্লাস প্রবাবিলিটি অফ দুইটাই কালো রাজা, এটা এই দুইটা যোগ করলেই আমাদের হবে যে আমাদের আনসারটা বের হয়ে যাবে। এটা হচ্ছে এই পরস্পর বর্জনশীল ঘটনা দিয়ে বের করলাম।
কি এখন এখানে কি বের করছে দেখো, এখানে কম্বিনেশন ইউজ করা লাগছে। কারণ কি বলতো, কম্বিনেশন ইউজ করা হচ্ছে এখানে 2C2 না ইউজ করলেও চলতো। 52টা কার্ড থেকে তুমি 2টা কার্ড নিছো, ঠিক আছে? 52টা কার্ড থেকে 2টা কার্ড নেওয়ার উপায় কয়টা আছে? 52C2, এটা হচ্ছে 50C2, 50C 52C2, ঠিক আছে? মোট ঘটনা এত প্রকারে নেওয়া যায়। 52টা কার্ড থেকে 2টা কার্ড তো আর তুমি র্যান্ডমলি নিতে পারবে না। তো এখানে মোট সম্ভাবনা কয়টা, মোট উপায় কয়টা? মোট উপায় হচ্ছে যে 52C2। এটা তোমরা কম্বিনেশন চ্যাপ্টারে পড়ে আসছো। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা যায় 52C2। আর সেই দুইটার মাঝখানে দুইটাই রাজা হওয়ার মানে দুইটাই লাল রঙের রাজা হওয়ার সম্ভাবনা হচ্ছে কি তোমার 2C2, ঠিক আছে? কারণ হচ্ছে লাল রঙের রাজা আছে 2টা এবং এই দুইটাই নিতে হবে। তাহলে আমি দুইটা থেকে দুইটা কিভাবে বাছাই করতে পারি? একটাই উপায় আছে, 2C2, ঠিক আছে? ঠিক একইভাবে এইটাও সেম, 52C2 2C2 ডিভাইড বাই 52C2, ঠিক আছে? তাসের ম্যাথ গুলো আছে কি আগে তাসটা ভালো করে চিনে তারপর তাসের ম্যাথ গুলো করবো। আবার আজকে নরমাল ম্যাথ গুলো করবো। এরপর আছে কি তোমার কি শিখলাম আমরা? পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্র। আর পরস্পর অবর্জনশীল ঘটনা কি? অবর্জনশীল ঘটনা তুমি এই যে জিনিসটা বাদ দিতে পারতেছ না, এই ইন্টারসেকশন বি, দুইজনের মাঝখানে একটা এই পোরশন আছে যে দুইজনের কমন উপাদানটাকে বাদ দেওয়া যাচ্ছে না, তখন হচ্ছে এইটা অ্যাড হবে এসে এখানে। প্রমাণটা দেওয়া আছে, জাস্ট আমরা মনে রাখবো কি যে দুইটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা। অবর্জনশীল আর বর্জনশীল হচ্ছে অনেক সময় প্রশ্নে বলে দেওয়া থাকে যে ঘটনাটা বর্জনশীল আর ঘটনাটা অবর্জনশীল, তখন বুঝে সূত্র অ্যাপ্লাই করতে হয়। আর অনেক সময় আমাদেরকে এক্সাম্পল দেখে বুঝতে হয় যে এই ঘটনাটা বর্জনশীল নাকি অবর্জনশীল। তো এটা অনেক সময় টাফ হয়ে যায় যে যখন উল্লেখ করে না দেওয়া থাকে। আর যদি অনেক সময় প্রশ্নে পি অফ এ ইন্টারসেকশন বি উল্লেখ করে দেয়, তখন আর বলার প্রয়োজন হয় না এটা যে অবর্জনশীল ঘটনা। পি অফ ইন্টারসেকশন বি দেওয়া আছে, দ্যাট মিন্স এটা অবশ্যই অবর্জনশীল ঘটনা। এখন তিনটার ক্ষেত্রে সূত্রটা একটু জটিল, এটা কখনো ইউজ করা লাগে না, জাস্ট তোমরা এমনি দেখে রাখতে পারো। তিনটার যে কোনো একটা ঘটার সম্ভাবনা হচ্ছে কি তিনটার আলাদা আলাদা যোগ, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে কি তোমার পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা কাজে তেমন একটা লাগে না, এমনি এমসিকিউ এর জন্য দেখে রাখতে পারো। আবার তাসের সম্ভাবনা হচ্ছে তাস থেকে পরে বুঝাচ্ছি। এই যে এখানে যে কাজগুলো আছে, কাজগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? এখন আসি অনির্ভরশীল এবং নির্ভরশীল। এটা হচ্ছে কি আলাদা একটা টপিক। ওইগুলো ছিল বর্জনশীল অবর্জনশীল, আর এটা হচ্ছে নির্ভরশীল অনির্ভরশীল, এই ঘটনাগুলো। দুইটা যদি স্বাধীন ঘটনা হয়, দুইটা স্বাধীন ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা কি? মানে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কি তোমার দুইটা একত্রে ঘটবে, এটা এই সম্ভাবনাটা, এই যে মাঝখানের অংশটুকু দুইটাই একত্রে ঘটার সম্ভাবনা বা দুইটা ঘটার সম্ভাবনা ভ্যালুটা মানে কি বলবো মানে একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে, দুইটা ঘটনা একত্রে সম্ভাবনাটাকে আমরা এভাবে পি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? পি অফ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি? তাদের দুইজনের গুণফলের সমান, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে এই যে এই সূত্রটা লিখছে, এটা লিখছে মেইনলি শর্তাধীন সম্ভাবনা থেকে। একটা আমি যেরকম দেখাচ্ছি, মনে করো শর্তাধীন সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী পি অফ এ ইন্টারসেকশন বি, শর্তাধীন সম্ভাবনাটা হচ্ছে কি তোমাদের একটু পিছনে লেখা আছে, ওই স্ক্রিনশটটা আমি বই থেকে ছবিটা তুলি নাই। শর্তাধীন সম্ভাবনার যেখানে সংজ্ঞা দেওয়া আছে এখানে এই সূত্রটা লেখা আছে, পি অফ এ বাদ বি, মানে এ অফ বি মানে হচ্ছে বি এর সাপেক্ষে এ এর সম্ভাবনা। এটা কি শিখছিলাম আমরা? পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি, ঠিক আছে? যেটা হচ্ছে কি পরে থাকে ওইটা নিচে থাকবে আর কি, পি অফ বি। সো পি অফ এ বাদ বি ইজ ইকুয়াল টু পি অফ এ না, কারণ হচ্ছে কি তোমার ঘটনা তো স্বাধীন, বি এর উপর নির্ভর করতেছে না। এটা পি অফ এ অফ বি হচ্ছে কি তোমার পি অফ এ, কারণ হচ্ছে এটা হচ্ছে যেহেতু এ ও বি স্বাধীন, বি এর উপর এটা কোনো নির্ভর করতেছে না, তো এখানে আর এইটাকে রাখার দরকার নাই, বিটাকে রাখার দরকার নাই। কারণ পি অফ এ অফ বি ইজ ইকুয়াল টু লেখা যায় পি অফ এ। তো এখান থেকে আমরা লিখতে পারি পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি, ঠিক আছে? সো এইভাবে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি। সো একইভাবে এইটা থেকেও দেখা যায় পি অফ বি অফ এ, যেটা যেটা হচ্ছে কি তোমার বি এর সাপেক্ষে বি এর সম্ভাবনা, এটাকে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ এ। তো যেহেতু এ এর উপর নির্ভর করতেছে না, তো পি অফ বি অফ এ এটাকে লিখতে পারি আমরা জাস্ট পি অফ বি।
তো এখান থেকে লেখা যায় কিভাবে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি। মানে সহজ ভাষায় মনে করো দুইটা স্বাধীন ঘটনা, দুইটার আলাদা আলাদা সম্ভাবনাটা দেওয়া আছে পি অফ এ পি অফ বি, এদের একত্রে ঘটার সম্ভাবনাটা হচ্ছে কি তাদের গুণফলের সমান, ঠিক আছে, একসাথে ঘটার সম্ভাবনাটা। যেমন এখানে দেখো এই এক্সাম্পলটা, আলাদাভাবে একটি বইয়ের 85% অঙ্ক সমাধান করতে পারে আর বি ওই বইয়ের 65% অঙ্ক সমাধান করতে পারে। দ্বৈতভাবে নির্বাচিত একজন একটি অঙ্ক তাদেরকে করতে দেওয়া হলে অঙ্কটি উভয়ই করতে পারবে, তার সম্ভাবনা কত? বুঝতে পারতেছো? এক্সাম্পলটা দেখে বুঝো ভালো করে। একটা বইয়ের 85% অঙ্ক সমাধান করতে পারে তোমার আর এ, আর ওই বইয়ের 65% অঙ্কই সমাধান করতে পারে বি। সো দেখো বলেই দিছে আলাদাভাবে, আলাদাভাবে না বললেও তুমি বুঝতে হবে এটা হচ্ছে গিয়ে অনির্ভরশীল ঘটনা, কারণ এ এর অঙ্ক পারার ক্ষমতা কি বি কে প্রভাবিত করবে, বা বি এর অঙ্ক পারার ক্ষমতা কি এ কে প্রভাবিত করবে? সো এই দুইটা ঘটনা পরস্পর স্বাধীন ঘটনা, ঠিক আছে। তো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল হচ্ছে তোমার 0.85 আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে তোমার 0.65। এখন দ্বৈতভাবে একটা অঙ্ক নির্বাচন করা হলো, যে কোনো একটা র্যান্ডম ম্যাথ দিলাম বইয়ের, তাহলে এই ম্যাথটা যে দুইজনই সমাধান করতে পারে তার একটা পসিবিলিটি আছে না? অবশ্যই আছে, কারণ এমন না যে এই এ যে ম্যাথগুলো পারে এ ওই ম্যাথগুলো পারে না, বা এ যে ম্যাথগুলো পারে বি ওই ম্যাথগুলো পারে না, এরকম তো না। 65% আর 85% এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের মাঝখানে এমন নিশ্চয়ই একটা ম্যাথ থাকতেই পারে যেটা হচ্ছে তারা দুইজনই পারে। তো এই সেই সম্ভাবনাটা কত? সেই সম্ভাবনাটা হচ্ছে কি জাস্ট তাদের সম্ভাবনার গুণফলের সমান। পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল হচ্ছে কি তোমার এই 0.85 ইনটু 0.65। আচ্ছা, আরো কিছু কথা বলা হয় নাই, যে আর কিছু ঘটনা দেওয়া আছে, একটা হচ্ছে কি সুনিশ্চিত ঘটনা। সুনিশ্চিত ঘটনার এই সম্ভাবনার ভ্যালু কত হয় বলতো? সম্ভাবনার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়। 0 থেকে 1 এর এর উপরে হয় না বা এর নিচে হয় না। 0 মানে হচ্ছে কি তোমার এই ঘটনাটা জীবনে হওয়া সম্ভব না, যেমন হচ্ছে কি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া, এরকম একটা ঘটনা, বা ছক্কা নিক্ষেপের স্বাদ পাওয়ার সম্ভাবনা, এগুলো হচ্ছে 0। আর 1 কি 1 হচ্ছে কি তোমার সুনিশ্চিত ঘটনা, এটা হচ্ছে অবশ্যই চিরন্তন সত্য, যেমন হচ্ছে কি তোমার আর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এইরকম কিছু কথা, এগুলো হচ্ছে কি তোমার চিরন্তন সত্য ঘটনা। এগুলার হচ্ছে কি সম্ভাবনা 1, ঠিক আছে। আর সবগুলা সম্ভাবনার ক্ষেত্রে দেখো প্রবাবিলিটি অফ এটা দেখো, আমরা কি প্রবাবিলিটি অফ এ যখন বের করি যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা বলি অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তো মোট ফলাফলটা নিশ্চয়ই অনুকূল ফলাফলের চেয়ে বেশি হয়, তার মানে কি এটা একটা ভগ্নাংশ আকারে আসে, যে মানে অলওয়েজ সম্ভাবনাটা 1 এর নিচে থাকে, ঠিক আছে, সম্ভাবনা কখনোই 1 এর উপরে যায় না। আর অধীন ঘটনার ক্ষেত্রে এটা যেহেতু আমরা একবার বলে ফেলছি, তাও আরেকবার দেখানো যায় যে অধীন ঘটনার ক্ষেত্রে এটা সূত্রটা কি, মেইনলি ধরো বি এর সাপেক্ষে এটার সম্ভাবনা, দুইটি ঘটনা দুইটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের যে কোনো একটির শর্তহীন সম্ভাবনা এবং অপরটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। বুঝতেছো? দুইটি অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি, এটা হবে কি কিসের সমান? আচ্ছা, এদের যে কোনো একটির স্বাধীনভাবে ঘটার সম্ভাবনা, শর্তহীন সম্ভাবনা, শর্তহীন সম্ভাবনা হচ্ছে পি অফ এ, আর শর্তাধীন সম্ভাবনাটা হচ্ছে পি অফ বি অফ এ, অথবা লেখা যায় পি অফ বি ইনটু পি অফ এ অফ বি। বুঝে গেছে? এটা প্রমাণে দেওয়া আছে পরের পৃষ্ঠাতে। এটা আসলে ওই সূত্র থেকেই নেওয়া হয়েছে, দেখো পি অফ বি অফ এ ইজ ইকুয়াল টু, আমি কি বলছিলাম, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই, মানে দুইজনের একত্রে ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই পি অফ এ, যেটা সাপেক্ষ, সাপেক্ষটা নিচে থাকবে, ঠিক আছে। এটা সহজে মনে রাখা, যেটা পরে ওইটা ওই নিচে থাকে, ঠিক আছে। তো সেখান থেকে লিখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ বি অফ এ ইনটু পি অফ এ, এভাবে লেখা যায়। তো এতটুকুই আজকের সূত্র থাকুক, আমরা ইয়ে করি, ম্যাথ দেখি দুই একটা। প্রথম প্রশ্নটা খেয়াল করে, একদম ডিরেক্ট প্রশ্ন, এগুলা সূত্র বসাইলেই হয়ে যায়। পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি এর মান কত হলে এ ও বি অবিচ্ছিন্ন ও স্বাধীন হবে। খেয়াল করো অবিচ্ছিন্ন মানে কি, অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি তোমার পি অফ এ ইন্টারসেকশন বি থাকবে, ঠিক আছে। আর যেহেতু স্বাধীন, স্বাধীনের ক্ষেত্রে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কি তোমার পি অফ এ ইনটু পি অফ বি, ঠিক আছে। অবিচ্ছিন্ন মানে কি, অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি অবর্জনশীল, ঠিক আছে। অবর্জনশীলের ক্ষেত্রে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি থাকবে, আর স্বাধীনের ক্ষেত্রে পি অফ ইন্টারসেকশন বি হচ্ছে তোমার পি অফ এ ইনটু পি অফ বি। ওকে, সো আমরা জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি।
তো এখান থেকে বের করে ফেলে পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 0.6, পি অফ এ এর ভ্যালু দেওয়া আছে 0.3, আর পি অফ বি এর ভ্যালুটা দেওয়া নেই। পি অফ বি এর ভ্যালুটা আমরা রেখে দিলাম এখানে, আর পি অফ এ এর ভ্যালু এখানে বসাইছি। সো ক্যালকুলেশন করে দেখা যাবে পি অফ বি টা আসবে 1 - 0.3 ইকুয়ালস টু 0.3, অর্থাৎ পি অফ বি ইজ ইকুয়াল টু 0.3 ডিভাইড বাই 0.7, পি অফ বি 3/7। এটা শেষ। এখানেও দেখো এ ও বি দুইটা স্বাধীন এখানে বলে দিছে। স্বাধীন মানে কি, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইনটু পি অফ বি। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, দুইটা থেকেই তুমি পি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলা। আর তো পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। সূত্রটা মনে রাখতে হবে, এগুলো সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলেই ম্যাথ পারা যাবে। আচ্ছা এটা একটু বলি। এখানে আছে কি তোমার পি অফ এ দেওয়া আছে, এটা প্রথমটা পারবা, শর্তাধীন সম্ভাবনা আর কি। শর্তাধীন সম্ভাবনা পি অফ এ অফ বি ইজ ইকুয়াল টু কি জানো, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পরে যেটা পি অফ বি যেটা, ঠিক আছে এরকমই তো। আচ্ছা এখান থেকে আমরা পি অফ এ ইউনিয়ন বিটা বের করে নিছি। আমাদের দরকার আছে পি অফ এ ইউনিয়ন বি বের করার। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি থেকে আমরা পি অফ এ ইউনিয়ন বি বের করে নিলাম। আর পি অফ এ বাদ বি যেটা একটু আগে সূত্র বললাম, তো পি অফ এ ইন্টারসেকশন বি ও দেওয়া আছে, পি অফ বি ও দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, জাস্ট মান বসাইলেই আমরা এটার ভ্যালু পেয়ে যাব। আর পরেরটা একটু ডিফারেন্ট, এটাতে বলছে পি অফ এ বি বার, মানে বি না ঘটার বি, এটা হচ্ছে কি বি বার মানে কি, এটা ঘটার সম্ভাবনা, আর বি বার মানে হচ্ছে কি তোমার এটা না ঘটার সম্ভাবনা, বুঝা গেছে? তাহলে একটা ঘটনা যদি ঘটার সম্ভাবনা হয় 0.5, না ঘটার সম্ভাবনা কত বলতো? না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 - 0.5 অর্থাৎ 0.5। কারণ দুইটা ঘটা অথবা না ঘটা, দুইটা হচ্ছে দুইটাই অপশন। আর কিছু মাঝে মাঝে কিছু হইতে পারে, হইতে পারে না, তো হয় ঘটবে না হয় ঘটবে না। তাহলে দুইটার সম্ভাবনা হচ্ছে 0.5 করে। তাহলে ঘটার সম্ভাবনা যদি 0.5 হয়, না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 - 0.5 অর্থাৎ 0.5। তো এখানে পি অফ বি ঘটার সম্ভাবনা হচ্ছে 3/4, পি অফ না ঘটার সম্ভাবনা কত আছে 1 - 3/4। এটা সহজ হিসাব। তো এই ধরনের ক্ষেত্রে কি হবে, তখন আমাদের মেইন সূত্র অনুসারে যেরকম বসাবো, পি অফ এ ইউনিয়ন বি প্রাইম ডিভাইড বাই পি অফ বি প্রাইম। পি অফ বি প্রাইম তো বের করা সহজ, একদম বের করে রাখলাম 1 - পি অফ বি, ঠিক আছে। পি অফ বি এর যে ভ্যালু সেখানে সেইটা 1 থেকে মাইনাস করলেই আমরা পি অফ বি প্রাইমটা পেয়ে যাব। আর আমাদের বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে গিয়ে তোমার পি অফ এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইমটা বের করার জন্য সূত্রটা এটা মনে রাখবা। এটা হচ্ছে কি তোমার যেটার প্রাইম নাই, পি অফ এ মাইনাস হচ্ছে কি তোমার পি অফ এ ইন্টারসেকশন বি, বুঝে গেছে? এটা হচ্ছে তোমরা সেট থেকে বুঝতে পারো। দেখো এই যে দুইটা সেট আঁকি আমি, এই জিনিসটা এভাবে দেখানো যায়। এটা যদি হয় এ আর এটা যদি হয় বি, আর মাঝখানের অংশটা কি, মাঝখানের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, জানো তো তোমরা এ ইন্টারসেকশন বি। এখন বি প্রাইম মানে কি, বি প্রাইম মানে এইটা না, এই অংশটুকু। তো বি প্রাইমটাকে আমি লাল কালার করে দিই। বি প্রাইম হচ্ছে এই অংশটুকু, রাইট? এই যে সম্পূর্ণ অংশটুকু, এটা বি প্রাইম। এখন বি প্রাইমটা পাইতে হলে কি লাগবে বলো? বি প্রাইমটা পাইতে হলে আমাকে লাগবে এরকম, যে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে এই পি অফ এ থেকে, পি অফ এ থেকে, এটা হচ্ছে পি অফ এ, সম্পূর্ণটা হচ্ছে পি অফ এ। এই পি অফ এ থেকে এই মাঝখানের অংশটুকু যদি বাদ দিই, তাহলে দিয়ে লাল অংশটুকু পাওয়া যাবে, পি অফ এ ইউনিয়ন বি প্রাইম। বুঝে গেছে? এইভাবে বেন চিত্র দিয়ে খুব সহজে এই জিনিসটা বুঝে যায়। পি অফ এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু পি অফ এ মাইনাস ওই ইয়েটা, তাদের কমন অংশটুকু। পি অফ এ ও দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ও দেওয়া আছে, সবকিছু ভ্যালু বসাও, ভ্যালু বসাইলে যেটা আসবে সেটা হচ্ছে পি অফ এ বাদ বি বার। আর এর পরেরটা হচ্ছে গিয়ে তোমার আর দুইটাই প্রবাবিলিটি অফ এ বার বি বার। এখন আমার কাজ হবে এ বার বি বারটা বের করে রাখি। এবার বিবারটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে বের করে রাখবো, বা এবার বিবার লাগবে না, জাস্ট বিবারটা বের করে রাখলে চলবে। তো সূত্র অনুসারে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার এরকমই হওয়ার কথা, রাইট? ডিভাইড বাই পি অফ বি বার। পি অফ বি বার হচ্ছে কি তোমার 1 - পি বি, এটা জানি। আর এই যে এটা এটা সমান পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু, কেমনে এ ইউনিয়ন বি বার লিখলাম, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র থেকে। ডি মর্গানের সূত্র হচ্ছে কি আমরা কোথায় পড়ছি, আইসিটি তে পড়ছি। এটা ডি মর্গানের সূত্র, হ্যাঁ ডি মর্গানের সূত্র আইসিটি তে পড়ছি। আর হচ্ছে গিয়ে ইন্টারে
হায়ার ম্যাথে পড়ছি। ডি মর্গানের দুইটা সূত্র আছে, এটা একটা যেটা হচ্ছে এ বার ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি বার, আর আরেকটা সূত্র আছে মেবি এটা কি ভুলে গেলাম, এ ইন্টারসেকশন বি বার মেবি এরকম, শিওর না আমি, এ ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু এ বার ইউনিয়ন বি বার, এরকম মেবি, হ্যাঁ এরকম মেবি। ডি মর্গানের সূত্রটা এই যে এখানে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি বার লিখলাম, এটা ডি মর্গানের সূত্র। তাহলে পি অফ এ ইউনিয়ন বি হবে কি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি না, সরি পি অফ এ ইউনিয়ন বি বার হবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। পি অফ এ ইউনিয়ন বি জানা আছে আমার, 1 মাইনাস করে দিলেই আমার ক্যালকুলেশন করলে আমার যে আনসারটা ওইটা বের হয়ে যাবে। শেষ। এটা বেশ ইম্পর্টেন্ট কেন জন্য, হ্যাঁ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, দ্যাট মিন্স বুঝতেই পারতেছি এটা অবর্জনশীল ঘটনা। এ ইউনিয়ন বি দেওয়া আছে, পি অফ এ দেওয়া আছে, পি অফ বি এর মান করে, এটা একদম ইজি, এটা তোমরা পারবা, এটা দেখার ব্যাপার নাই, সূত্র বসা জাস্ট আর ম্যাথ মিলে যাবে। আচ্ছা এটা দেখি আমরা, এখানে দেখো পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, আর পি অফ এ অফ বি দেওয়া আছে, মানে বি এর সাপেক্ষে এ, সাপেক্ষটা হচ্ছে তোমার এটা পি অফ মানে কি দেওয়া আছে, হ্যাঁ পি অফ এ অফ বি মানে বি এর সাপেক্ষে এটা দেওয়া আছে, প্রশ্ন মতে বলতেছে এ এর সাপেক্ষে বি বের করো, দুইটা কিন্তু একই জিনিস না, এ অফ বি আর বি অফ এ দুইটা একই জিনিস না, এ এর সাপেক্ষে বিটা বের করো। ফার্স্টে আমরা এই ইন্টারসেকশনটা বের করে ফেলি, পি অফ এ ইউনিয়ন বিটা বের করতে পারি, কারণ দেওয়া আছে পি অফ এ অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3/8, আমরা জানি পি অফ এ অফ বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পি অফ বি, পরে যেটা থাকে ওটা নিচে থাকবে। তো সবকিছুর ভ্যালু তো দেওয়া আছে, ক্যালকুলেশন করে এটা বের করে ফেলো, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা বের করে রাখলাম। আর এখন বের করবো আমরা পি অফ বি অফ এ, পি অফ বি অফ এ হচ্ছে কি উপরে ওই ইন্টারসেকশনটা, আর নিচে থাকবে যে পরে যেটা পি অফ এটা, সো ক্যালকুলেশন করা বের হয়ে গেল পি অফ বি অফ এ। আচ্ছা এই ম্যাথগুলা তোমরা অনেক আগে থেকেই করতেছো, 9 10 থেকে করতেছো, আমরা এগুলা একটু দেখি। তিনটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটা লিখো বলতেছে, তিনটা মুদ্রা নিক্ষেপ মানে বুঝো তো, একটা মুদ্রার যদি নিক্ষেপ করো তাহলে এদের দুইটা সম্ভাবনা আছে, হেড অথবা টেল আসবে, ঠিক আছে। এখন যদি আমরা তিনটেই একসাথে নিক্ষেপ করি তাহলে হচ্ছে কিন্তু নমুনা ক্ষেত্রটা এরকম এইচটি এরকম আসবে না। দুইটা ক্ষেত্রে আমরা খুব সহজে এইটা মনে থাকে, দুইটা যদি নিক্ষেপ করা হয় তাহলে আমাদের খুব মুখস্থ থাকে এইচটি টিএইচ টিটি। তো এটা দুইটা প্রসেস আছে, এরকম আমরা গুণ করে মনে রাখতে পারি, অথবা আমরা ট্রি আঁকতে পারি। ট্রি আঁকা তো বেশ ঝামেলা, এখন তো আর পরীক্ষায় ট্রি আসে না, 9 10 আসতো ট্রি, প্রবাবিলিটি ট্রিটা কি, মনে করো হচ্ছে কি তোমার একটা মুদ্রা নিক্ষেপ করব, এটা হচ্ছে মুদ্রা যদি হয় তাহলে এটার দুইটা সম্ভাবনা আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল, ঠিক আছে। সুন্দর করে রাখতে পারবো কিনা জানি, হেড অথবা টেল। তারপর একই সাথে এইটা অন্য মুদ্রাতে এটা হেড আসতে পারে, টেলও আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, সেম এইখানেও হেড আসতে পারে, টেল আসতে পারে অন্য মুদ্রাটাতে। এটা তো প্রথম মুদ্রা, এখানে প্রথম মুদ্রা লিখে দিই। একই সাথে এই যে দ্বিতীয় মুদ্রাতে হেড আসতে পারে, টেল আসতে পারে, এরকম করে। তো দেখো সম্ভাবনাগুলো কি হয়, এইরকম দুইটা মুদ্রাতে এইচ, দুইটা মুদ্রাতে এইচটি, দুইটা মুদ্রাতে দুইটা মুদ্রাতে টিএইচ, অথবা দুইটা মুদ্রাতে টিটি, দেখো এরকম এইচটি টিএইচ টিটি, দুইটা মুদ্রা একত্রে নিতে পারে। তিনটা মুদ্রা হলে কি হবে, এখানে একটা আরেকটা এইচটি এরকম, এইচটি এরকম হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টোটাল 8টা নমুনা ক্ষেত্র। তিনটা মুদ্রা নিক্ষেপ করলে আমরা জানি 2 টু দি পাওয়ার মানে মানে সূত্রটা হচ্ছে এরকম যে একটা মুদ্রা নিক্ষেপ করলে ফলাফল কয়টা আসতে পারে, দুইটা। এই দুইটাই হচ্ছে কি তোমার যতটা ফলাফল আসতে পারে ওইটার উপর হচ্ছে কি n থাকবে। n মানে কি, মুদ্রাটা কতবার নিক্ষেপ করা হয়েছে। তো 3বার নিক্ষেপ করা হলে সমান হবে 2 টু দি পাওয়ার n হচ্ছে কি তোমার 8, যদি 6বার নিক্ষেপ করা হয় 2 টু দি পাওয়ার 6 এরকম হবে আর কি। আর নমুনা বিন্দুগুলা কিরকম হবে, এই যে এটা যদি বের করতে পারো তাহলে এটার সাথে এইচটি গুণ দেওয়া ইয়ের মতো আর কি, আমরা যে
ক্রমজোড় গুণ দিতাম এরকম এইচ এটার সাথে একবার এইচ টি এইচ এক সেকেন্ড ওকে দেখো এইচ তারপর হচ্ছে কি তোমার এইচ টি মানে প্রত্যেকটার সাথে এগুলোর গুণ দেওয়া আর কি এই দুইটার গুণ দেওয়া এইচ এর সাথে এইচ আবার এইচ এর সাথে টি এইচ টি এর সাথে এইচ টি এর সাথে টি এরকম করে গুণ দিয়ে যাবা এরকম করলে 8টা পাবা তোমরা ঠিক আছে এগুলা লিখলাম আমরা এনএস কত টোটাল নমুনা বিন্দু সংখ্যা 8 এই জন্য নাম্বার অফ এস হচ্ছে 8 প্রশ্ন হচ্ছে কি আমার এই সম্ভাবনাগুলো বের করতে হবে কোনো লেজ নয় লেজ মানে হচ্ছে টেল আর হেড বলা হয় মাথা তো কোনো লেজ নয় এমন ঘটনা এখানে যে 8টা নমুনা ক্ষেত্রে দেখতেছো কোন ঘটনাতে একটাও লেজ পাওয়া যায় না কোনটাতে একটাও টেল পাওয়া যায় না এরকম একটাই ঘটনা আছে ট্রিপল এইচ আর বাকি সবগুলোতে একটা হইলেও টি আছে ঠিক আছে সো লেজ নয় এমন ঘটনা হচ্ছে কি তোমার এইটা একটাই ঘটনা আছে এটাকে যদি আমরা এ দিই ঘটনাটা তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু তোমার 1 so probability of a is equal to হবে number of a divided by number of s so এটা আসবে 1 by 8 শেষ কোন একটি লেজ প্রথম প্রশ্নটা এটা কি এটা হচ্ছে একটি লেজ কোথায় কোথায় আছে একটি লেজ হচ্ছে এখানে আছে এটা নিব না কারণ এখানে দুইটা লেজ আছে তো এটা নেওয়া যাবে না আর এখানে আছে একটা লেজ জাস্ট বলছে একটা লেজ তো একটা লেজের জন্য জাস্ট যেগুলোতে এইচএইচটি এইচটিএইচ টিএইচএইচ এই তিনটা নেওয়া যাবে এইটা নিতে পারবো না কারণ সেখানে দুইটা লেজ আছে এখানেও দুইটা লেজ আছে এখানেও দুইটা লেজ আছে এখানে তিনটা লেজ আছে সো এগুলো নিতে পারবো না আমরা জাস্ট বলছে একটা লেজের অনুকূল ফলাফল কয়টা অনুকূল ফলাফল আছে তোমার তিনটা এই নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু 3 সো প্রবাবিলিটি অফ বি 3/8 আর পরেরটাতে বলছে কমপক্ষে আর বড় জোর এই জিনিসগুলো একটু বুঝতে হবে এখানে বলছে কমপক্ষে একটি লেজ মানে কমপক্ষে বলতে বুঝে ফেলবা যে এখানে আছে কি তোমার আর একটা থাকতে হবে কিন্তু এর বেশি থাকলে সমস্যা নাই দুইটা তিনটা থাকলে সমস্যা নাই এরকম সম্ভাবনা কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম সমান আছে 7টা জাস্ট একটাতে হচ্ছে কি তোমার কোনো লেজ নাই কমপক্ষে একটা লেজ এই 3 নাম্বার ট্রিপল এইচ এটাতে কোনো লেজ নাই সো এটা আসবে না বাকি সব আসবে 7/8 ঠিক আছে এখন যদি এখানে বলতাম বড় জোর হচ্ছে কি তোমার বলতাম 2 বড় জোর দুইটা লেজ বললে বুঝবা যে হ্যাঁ একটা আসতে পারে দুইটা আসতে পারে কিন্তু তিনটা আসবে না বড় জোর 2 ঠিক আছে এই তিনটা ওয়ালা এটা বাদ যেত বড়জোর টুটি আবার বড়জোর টুটির মধ্যে কিন্তু ট্রিপল এইচ ওইটা আসতো কারণ এটাতে বলে নাই যে বড়জোর টুটি মানে হচ্ছে কি তোমার এখানে টি নাও থাকতে পারে কিন্তু থাকলে হাইয়েস্ট দুইটা টি হইতে পারবে এরকম যদি প্রশ্ন হলে তাহলে এখানে ওই ট্রিপল এইচ ইয়েটাও আসবে সো বড়জোর কমপক্ষে ওইটা নিয়ে কনফিউজড হয় না একটু চিন্তা করলে বুঝতে পারবা এটা আসলে এটা আমি বুঝাবো না এটা তোমরা নিজেরা দেখবা এটা ইজি আছে চলে যাচ্ছে এরপরেরটা বুঝাইলে এটা বুঝতে পারবা আশা করি আর এগুলো করে আসছো 9 10 এ এখন এটা কি এটা হচ্ছে দুইটা মুদ্রা আর একটা ছক্কা নিক্ষেপ মানে হচ্ছে গিয়ে একসাথে দুইটা মুদ্রা নিক্ষেপ করছো আর একসাথে একটা ছক্কা নিক্ষেপ করছো এরকম ঘটনা দুইটা মুদ্রা নিক্ষেপ যদি করো তাহলে এই সম্ভাবনা কিরকম হয় এরকম এইচটি হয় এটা একটু আগে দেখছো আর ছক্কা নিক্ষেপের সাথে যদি এদের প্রত্যেকটা গুণ দেই তাহলে সম্ভাবনাটা আসবে তোমার এই এইচ এর সাথে একবার 1 যাবে 2 যাবে 3 যাবে 4 যাবে 5 যাবে 6 এরকম করে দেখো 1 এইচএইচএস 2 এইচএইচএস 3 এইচএইচ 4 এইচএইচ 5 এইচএইচ 6 এইচএইচ এরকম 6টা তো এরকম কয়টা সম্ভাবনা আসার ইয়ে আছে প্রত্যেকটার জন্য 6টা করলে 4 × 6 24টা হওয়ার সম্ভাবনা আছে এরকম এনএস হচ্ছে 24টা এই 24টা হচ্ছে প্রত্যেকটার সাথে গুণ দিয়ে লিখবা আর কি গুণ বলতে আর কি এইচএইচ এর সাথে 1 2 3 4 5 6 এইচটি এর সাথে 1 2 3 4 5 6 এরকম আর কি আচ্ছা আর ছক্কার ক্ষেত্রে এটা বলে দেই ছক্কা যদি তুমি একবার ফেলো তাহলে ইয়ে কত 6 দুইবার ফেলো তাহলে এটা হবে 6 স্কয়ার 36 কারণ কি ছক্কা যদি একবার ফেলা হয় এখানে অনুকূল ফলাফল আছে 6টা আর এখানে এটার কমন সূত্র হচ্ছে 6 টু দি পাওয়ার n ছক্কার ক্ষেত্রে অনুকূল ফলাফল যেহেতু 6 আর যদি এখানে নাম্বার হচ্ছে ছক্কাটাকে কয়বার মারা হচ্ছে সেইটার উপর নির্ভর করতেছে
সো সো দেখো এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র লিখা হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে দুইটা মাথা ও জোড় সংখ্যা। দুইটা মাথা আর জোড় সংখ্যা এই সম্ভাবনা কয়টা? দেখো দুইটা মাথা মানে কি? দুইটা হেড। 2HH হইতে পারে, 4HH হইতে পারে, 6HH হইতে পারে। আর কি কোথাও দুইটা মাথা আছে? দুইটা মাথা আর জোড় সংখ্যা এরকম নাই। হয় একটা মাথা একটা টেল এরকম আছে। দুইটা মাথা আর একটা জোড় সংখ্যা এরকম সম্ভাবনা আছে তিনটা। দুইটা এইচ ও জোড় সংখ্যার সমান আছে কি তোমার তিনটা। সো নাম্বার অফ এ ডিভাইড বাই নাম্বার অফ এস, এটা ক্যালকুলেশন করলে আসবে 1/8। পরেরটা হচ্ছে একই পিঠ আর মুদ্রায় একই পিঠ ও ছক্কায় বিজোড় সংখ্যা। মুদ্রায় একই পিঠ, ছক্কায় বিজোড়। এরকম সমানে দেখো মুদ্রায় একই পিঠ মানে HHH অথবা TT এরকম বোঝাচ্ছে। মুদ্রায় একই পিঠ বলতে বোঝাচ্ছে যে HHH অথবা TT। তো এরকম সমানে কয়টা আছে? এরকম সম্ভাবনা আছে তোমার। আর ছক্কা আছে বিজোড় সংখ্যা। ছক্কায় বিজোড় সংখ্যা আছে 1 3 5 6। 1 3 5 6 1 এ একটা HH, 1 এর সাথে আছে একটা TT। না, হ্যাঁ TT। এখানে 1 এর সাথে TT কোথায়? এই যে 1 এর সাথে TT। তো আমাদের বিজোড় সংখ্যা আছে কি তোমার 1 3 আর 5, তিনটা বিজোড় সংখ্যা এবং প্রত্যেকটা বিজোড় সংখ্যার সাথে দুইটা করে আছে কি তোমার একই পিঠ আছে। 1 এর সাথে HH আছে, 1 এর সাথে TT আছে। 3 এর সাথে HH আছে, 3 এর সাথে TT আছে। 5 এর সাথে HH আছে, 5 এর সাথে TT আছে। সো মুদ্রায় একই পিঠ, ছক্কায় বিজোড়। এরকম ইয়ে কয়টা? নমুনা বিন্দু কয়টা? 6টা। সো নাম্বার অফ বি ডিভাইড বাই নাম্বার অফ এস 6/24 1/4। ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো পিঠ আর জোড় সংখ্যা। যে কোনো পিঠ হইলে সম্ভাবনা সমস্যা নাই। আর জোড় সংখ্যা হচ্ছে তোমার কয়টা আছে? 2 4 আর হচ্ছে তোমার 6। 2 4 6। এখন দেখো যে কোনো পিঠ আর আচ্ছা এক সেকেন্ড, নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে।